শুরুতেই যে প্রশ্নটা আপনার সামনে রাখবো, যে বিচারপতিদের হাতে মাত্র 55 মিনিট, সুপ্রিম কোর্টের ডিএ মামলা রায়ের জন্য কি এই 55 মিনিটই স্যার যথেষ্ট? কারণ বিভিন্ন সূত্র অনুযায়ী, বিশেষ করে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর পক্ষ থেকে জানানো হয়েছে যে 14ই মে দুপুর 2টোয় শুনানি শুরু হলেও বিচারপতিদের হাতে আনুমানিক 55 মিনিট সময় থাকতে পারে। এর কারণ হিসেবে বলা হচ্ছে বিচারপতি সঞ্জয় ক্যারল দুপুর 3টে থেকে অন্য একটি বিশেষ বেঞ্চে মামলার শুনানিতে অংশ নেবেন। কি বলবেন স্যার? না, এই মামলায় 55 মিনিট যথেষ্ট সময়। এই মামলায় 55 মিনিট সময় লাগার কথা নয় সুপ্রিম কোর্টে। সেজন্যে আমি তো আদৌ বিচলিত নই। যথেষ্ট 55 মিনিটে সুপ্রিম কোর্টে আর্গুমেন্ট করার মতো মামলা এটা নয়। অতএব তার মধ্যেই হয়ে যাবে বলে আমার নিজস্ব স্থির বিশ্বাস। সুপ্রিম কোর্টের এই নির্দেশের বিরুদ্ধে একাধিক রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে ইতিমধ্যে, কিন্তু এই পিটিশনগুলির শুনানির দিন এখনো পর্যন্ত ধার্য হয়নি। ফলে এই মামলার আইনি প্রক্রিয়া আরো দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ঠিক কবে শুনানি হবে রিভিউ আবেদনের, যে রিভিউ পিটিশনের কথা প্রথম থেকে আমরা আলোচনা করছিলাম? দেখুন, সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন কখনো শুনানির জন্য আসে না। রিভিউ পিটিশন জজ সাহেবরা তারা তাদের নিজের চেম্বারে বসে আলোচনা করেন। আলোচনা করে যদি মনে করেন যে রিভিউ করার মতো আদৌ কোনো সুযোগ আছে এবং তার জন্য শুনানি প্রয়োজন, তবেই তারা শুনানিতে দেন। সুতরাং রিভিউ পিটিশন দাখিল করাটা প্রকৃতপক্ষে একটা মেয়ার ফর্মালিটি, এছাড়া আর কিছু বলে আমার মনে হয় না। স্যার, চাকরি বাতিল মামলার রায় পুনর্বিবেচনার আবেদন কি শুনবেন না প্রধান বিচারপতি সঞ্জীব খান্না? কারণ মঙ্গলবার তার অবসর রয়েছে। কি বলবেন? রিভিউ শোনার মতো তো কোনো প্রয়োজন আছে না। ইতিমধ্যে তো সরকারের পক্ষ থেকে তো তারা আবেদন করে স্বীকারই করে নিয়েছেন যে তারা নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করবেন। সুতরাং তার কিসের আবার রিভিউ হবে? রিভিউ দাখিল করতে হয়, দাখিল করেছেন, সরকারি পয়সা অপচয় করতে হয়, করছেন, আর কিছুই না। মুখ্যমন্ত্রী স্বয়ং বারংবার এই রিভিউ পিটিশনের কথা উল্লেখ করেছেন, বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সভা থেকে বারংবার তিনি বলেছেন। তিনি যে বলছেন তার মতো করে বলছেন, তিনি কতটুকু বোঝেন আমি তা জানি না। সুতরাং তার কথার ভিত্তিতে কোনো মতামত দেওয়াটা প্রয়োজন আছে বলে মনে করি না। স্যার, মুখ্যমন্ত্রী একদম ঘোষণা করেছেন যে যে সমস্ত অশিক্ষক কর্মীরা এই নির্দেশের ফলে কাজ চালিয়ে যেতে পারছেন না তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হবে। গ্রুপ ডি কর্মীদের জন্য মাসিক 20,000 টাকা এবং গ্রুপ সি কর্মীদের 25,000 টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তবে এই ভাতা কবে কিভাবে দেওয়া হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম সুস্পষ্ট। এটা হচ্ছে একটা ভাতা ভাওতা। এটা ভাতা এভাবে দেওয়া যায় না, পুরো ভাতা ভাওতা। সময় মতো, প্রয়োজন মতো যখন আইনি ব্যবস্থা নেওয়ার তখন নেওয়া হবে। রাজ্য সরকার তো যা খুশি তাই করতে পারেন না। রাজ্য সরকারকে আইন মেনে, নিয়ম মেনে কাজ করতে হয়। এটা তো কারো পারিবারিক সম্পত্তি নয়। সুতরাং ওইসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন। যতদিন পারবেন করে যাবেন বিভ্রান্ত। এসএসসি একদম পুরো পরীক্ষার নির্দেশ চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলে রাজ্য সরকারকে একদম নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার আগে 31শে মের মধ্যে এসএসসি কে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু বিজ্ঞপ্তি দিতে হবে, কিন্তু সূত্রের খবর এখনো সেই বিজ্ঞপ্তি মানে রীতিমতো বিষবাও জলে। কারণ নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য শিক্ষা দপ্তরের তরফে স্কুল সার্ভিস কমিশনকে মোট শূন্যপদ, কোন বিষয়ে কত শূন্যপদ আছে, শূন্য পদের সংরক্ষণ কিভাবে হবে, তার কিছুই এখন অব্দি পাঠানো হয়নি। বিজ্ঞপ্তি বেরোতে আর মাত্র 20 দিন বাকি। শিক্ষা দপ্তর এখন অব্দি শূন্য পদের তালিকায় এসএসসি কে পাঠাতে পারেনি। কি বলবেন সমস্ত ব্যাপারটা? সেটা ওদের ঘরোয়া ব্যাপার, ওরা ঘরোয়া ব্যাপার, কি করছেন না করছেন ওদের ব্যাপার। আমরা দেখবো যে আইন মেনে কাজ করতে হবে, সাংবিধানিক সরকারকে সংবিধান সম্মত বিধি মেনে কাজ করতে হবে, সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে কাজ করতে হবে। যদি মান্যতা না দেন তাহলে যা ব্যবস্থা নেওয়ার তখন নেওয়া হবে। শিক্ষা দপ্তরের একজন কর্তার কথায় শূন্য পদের তালিকা এসএসসির হাতে না এলে নতুন বিজ্ঞপ্তি দিয়ে কাজ শুরু করাই যায় না। শূন্য পদের তালিকা এসএসসির কাছে পৌঁছানো মানে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি সবুজ সংকেত পাওয়া গেল। কি বলবেন, কি প্রতিক্রিয়া দেবেন? যাকে দেখুন, ওদের আইন সম্পর্কে ব্যাখ্যা পরামর্শ ওদের যারা দিচ্ছেন সেটা তারা বুঝবেন। এখানে শূন্য পদের জন্য অপেক্ষা করার কোনো যুক্তি আছে বলে মনে হয় না। কারণ ইতিমধ্যে 2016 সালে যা শূন্য পদ ছিল সেই শূন্য পদেই পুনরায় নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে এখন। সুতরাং ওরা এইসব কথা বললে নিজেরা নিজেদের বিভ্রান্ত করছেন, কিংবা চাকরি প্রার্থীদের একটি অন্ধকার গলির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন।
তো শিক্ষা দপ্তরের আধিকারিকদের মতে এবারে শূন্য পদের তালিকায় ওবিসির সংরক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে পারে, কারণ উচ্চ আদালত ইতিমধ্যেই রাজ্যের 2010 সালের পরের ওবিসি শংসাপত্রধারীদের তকমা বাতিল করে দিয়েছে। তাই এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে ওবিসি সংরক্ষণের ভাগ নিয়ে একটা জটিলতা তৈরি হতে পারে। 31শে মে খুব বেশি দূরে নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ মাফিক একদম বিজ্ঞপ্তির কাজ কি আদৌ শুরু হয়েছে? এসএসসি সূত্রের দাবি নতুন বিজ্ঞাপনের বয়ান কেমন হবে বা অনলাইনে আবেদনের খুঁটিনাটি লেখা এসবের জন্য কোডিং এর কাজ চলছে। তারা বলছেন যেহেতু সেটা ওদের ব্যাপার, ওদের ঘরোয়া ব্যাপার নিয়ে তো আমি কোনো মন্তব্য করতে পারবো না। ওরা ওদের ঘরে কি করছেন না করছেন সেটা নিয়ে আমার দেখার দরকার নেই, আমার মন্তব্য করার প্রয়োজন নেই। আমরা দেখব আইন মেনে কাজ হচ্ছে কি হচ্ছে না, সোজা কথা, স্পষ্ট কথা। আমার শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে। একদম এসএসসি অফিসের সামনে ধর্নার জন্য কাজে অসুবিধা হচ্ছে বলে এসএসসি সূত্রে দাবি করা হচ্ছে, এবং খোদ এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ঘেরাও হওয়ার আশঙ্কায় এসএসসি অফিসে না গিয়ে বিকাশ ভবন থেকে কাজ করছেন তিনি। এক আধিকারিক বললেন যে চেয়ারম্যান এসএসসি অফিসে বসতে পারছেন না, ফলে নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য আধিকারিকদের সঙ্গে মিটিং থেকে শুরু করে নানা কাজ আটকে যাচ্ছে। কি বলবেন? ধর্নার জন্য বলা হচ্ছে পুরো প্রসিডিওর আটকে যাচ্ছে। এই সমস্ত বাহানা তৈরি করছেন। এই বাহানা তৈরি করে তো আর আদালতের নির্দেশকে অমান্য করার সুযোগ পাওয়া যাবে না। যতই বাহানা তৈরি করুন, ওদের আদেশ কার্যকর করতে হবে। এবং প্রত্যেককে চাকরি চলে গিয়েছে তাদের সামনে বারবার মিথ্যা প্রবঞ্চনা দিয়ে তাদের বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, তার দায় তো তাদের নিতে হবে। অসৎ পথে গেলে পরে তার যা সব প্রতিক্রিয়া হয় সেই প্রতিক্রিয়া তাদের ভুগতে হবে। স্যার, উচ্চ প্রাথমিকে সুপার নিউমেরারি পদে এখনই কোন রকম অতিরিক্ত যে শূন্য পদে এখনই কোনো নিয়োগ করা যাবে না, এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। বুধবার উচ্চ প্রাথমিকের মামলায় সুপার নিউমেরারি পদে একদম নিয়োগের স্থগিতাদেশ জারি করল আদালত। কি বলেন? স্থগিতাদেশ আগে থেকেই ছিল, নতুন করে জারি তো নয়, আগে থেকেই স্থগিতাদেশ ছিল। মাঝখানে একটা ত্রুটি হয়েছিল যে সেই আদেশটা আদালতের আদেশে নথিভুক্ত হয়নি। যে আমি ইন্টারিম অর্ডার যেটাকে বলি, অন্তর্বর্তীকালীন আদেশ, সময় থেকে সময়ান্তরে তার তো সময়সীমা বেড়েছে, একটা সময়ের পর সেটা আদালতে নথিভুক্ত হয়নি। এছাড়া আর কিচ্ছু ছিল না। স্থগিতাদেশ ছিল বলেই তো রাজ্য সরকার সুপ্রিম কোর্টে সেই যুক্তি দিয়ে তারা তাদের তদন্তের বিষয়টাকে ঠেকালেন যে আমরা কোনো নিয়োগ হয়নি, নিয়োগ করতে পারিনি, আদালতের স্থগিতাদেশ আছে। এখন অন্য কথা বলে তো আর লাভ নেই। স্যার, প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলা কি ভবিষ্যৎ? কি বলবেন? সে মামলা না হলে আমি কিছু বলবো না, মামলা সওয়াল করার পর বলবো। আমার শেষ প্রশ্ন আপনার কাছে। অনেকেই বলছেন যে যুদ্ধের আবহে সব দুর্নীতি পেছনে চলে যাবে। কি বলবেন? যুদ্ধটাও তো একটা দুর্নীতি, যুদ্ধটাও একটা বৃহৎ রাজনৈতিক দুর্নীতি, আর রাজ্য সরকার দুর্নীতি করছেন। এই দুর্নীতির আবহে আরেকটা দুর্নীতি তৈরি হচ্ছে। কোনো দুর্নীতি কোথাও আড়ালে চলে যাওয়ার সুযোগ নেই। একদমই স্যার। একটা কথা বলতেই হয় যে রাজ্যের অন্দরে কান পাতলে একটা কথা শোনা যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম তিনিও কোথাও গিয়ে বলেছেন যে পাকিস্তানের সমূলে বিনাশ চাই বা এইরকম ধরনের কথাবার্তা দিয়ে এসেছে। কোথাও গিয়ে রাজ্যের একাধিক দুর্নীতির কথা যেগুলো সরগরম হচ্ছিল, সেই দুর্নীতিগুলো কি কোথাও গিয়ে ছাপিয়ে গেল যুদ্ধের আবহ? না না না, তো মুখ্যমন্ত্রী এবং তার দল তো আরএসএস এর ছকে দেওয়া কর্মসূচিতে কাজ করছেন, তাই তারা পাকিস্তানকে গুড়িয়ে দেওয়ার এই আওয়াজ তুলতে পারেন। যে কোনো সভ্য বা সমাজে একটি রাজনৈতিক দল এমন দাবি তুলতে পারেন আমার জানা নেই, তবে তারা তুলেছেন। কিন্তু ওই সমস্ত উত্তেজক দাবি তুলে বাস্তবতাহীন কথা বলে আসল যে দুর্নীতি করেছেন তাকে তো আড়াল করা যাবে না, সেটা তো সামনে আসছে এবং থাকবে। এবং এ নিয়ে মানুষ আন্দোলনে নামছে এবং নামবে। এতে কোথাও কোনো রকম বিশেষ পথ পরিবর্তনের লক্ষণ নেই।